মৌসুমী বায়ুর প্রভাবে আজও বিভিন্ন জেলায় বৃষ্টি জলাবদ্ধতা। টঙ্গীতে স্ল্যাববিহীন ড্রেনে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। আসা যাওয়া খুবই কষ্ট হয়, অনেক সময় ড্রেনে পড়ে যাচ্ছে। এই তো পানি জমে আছে এইভাবে, তাহলে সুফল কিভাবে পাইলাম? বৃষ্টির মধ্যে পানি উঠে যায়, রাস্তার মধ্যে পানি উঠে যায়, এটা আমার জন্য আমি দুর্বল প্রকার করি। ড্রেনেজ ব্যবস্থার জন্য যদি এত বছর লাগে, এখনো কোনো সমস্যার সমাধান দেখতেছি না, তাহলে কত বছরে শেষ হবে? নির্বাচন বানচাল বা পিছিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই এনসিপি। জামালপুরে বললেন আহ্বায়ক নাহিদ। জুলাই পদযাত্রা পৌঁছেছে ময়মনসিংহে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। 15 সেপ্টেম্বর ভোট গ্রহণ। 5 মাস বন্ধের পর কাল থেকে কুয়েটে ক্লাস শুরুর সিদ্ধান্ত। ক্লাস এবং একাডেমিক কার্যক্রম যাতে স্মুথভাবে শুরু হয়, তারপরে যা কিছু পড়ে। লালমনিরহাটের বিজিআর গেট এলাকায় লালমনি এক্সপ্রেসের সাথে লোকাল ট্রেনের সংঘর্ষ। উল্টে গেছে বগি, আহত 8 জন। হাসপাতালে, রেল চলাচল বন্ধ। পঞ্চগড়ে 5 উপজেলার শতাধিক কমিউনিটি ক্লিনিকে মিলছে না বিনামূল্যের ওষুধ। 8 মাস ধরে সরবরাহ বন্ধ। বিপাকে প্রান্তিক রোগীরা। অনেক মানুষ আসতো, ওষুধ নিত, ভিড় হইতো। এখন তো ভিড়ও নাই, ওষুধও পাওয়া যায় না। এখন যে ওষুধ দেওয়া হয় না, এখন আমাদের অনেক দূরে যাইতে হয়, পঞ্চগড়ে যাইতে হয়। সকাল থেকেও এসে ফেরত চলে গেল ওষুধের জন্য। বিরতিহীন সংবাদ সেরা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কয়েক জেলায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে আছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বরিশাল, কক্সবাজারেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। এ চিত্র চট্টগ্রাম মহানগরীর 5 লাইশ আবাসিক এলাকার। সড়ক ডুবে যাওয়ায় নৌকা দিয়ে চলাচল করেন ভুক্তভোগীরা। অতীতের চট্টগ্রাম শহরে অনেক নৌকা চলছিল, বর্তমানে নৌকা চলতেছে পানির পরিস্থিতির কারণে। সবাই উঠতেছে, বেশি নিতেছে না, 20 টাকা করে ভাড়া নিতেছে। ভাই হাঁটতে পারতেছে না, গাড়ি চলাফেরা করতে পারতেছে না, আর আমার তো কাজে যেতে হচ্ছে, সেই কারণে। আগের রাত থেকে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয় বন্দরনগরীর বিভিন্ন এলাকায়। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানির কারণে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। পানি যাতায়াতের কোনো ব্যবস্থাগুলো ভালো করে ঠিক পরিচর্যা হচ্ছে না। আমরা কলেজ থেকে এক্সাম দিয়ে বের হয়েছি, কি কোন ধরনের পানিগুলো আসতে চায় আল্লাহ জানে। সকালের ভারী বৃষ্টি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় বরিশাল নগরবাসীর। পানিতে তলিয়ে যায় সদর রোড, কাকলির মোড়, বগুড়া রোড সহ নিচু এলাকাগুলো। বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকে পড়ে পানি। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল ভরাটকে দায়ী করছেন বাসিন্দারা। রাস্তাঘাটে বাইরেইতে পারি না, বাচ্চারা বাইরেইতে না, স্কুলে যাইতে পারে না, ভিজে ফুরিয়ে যায়। আসা যাওয়া খুবই কষ্ট হয়, অনেক সময় ড্রেনে পড়ে যাচ্ছে, পানি জমে থাকে, দেখা যাচ্ছে না, রাস্তা বোঝা যায় না। বৃষ্টিতে ঝালকাঠি শহরের চাঁদকাঠি, বাঁশপট্টি রোড সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন পৌরসভার বাসিন্দারা। টানা বর্ষণে ভোগান্তির সৃষ্টি হয়েছে নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাগুলোতেও। এদিকে বৃষ্টিতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে মেরামতের কাজ শুরু করেছে সেনাবাহিনী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টানা বর্ষণে বরিশালে জলাবদ্ধতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা একটু দেখে আসতে চাই এখনকার কি অবস্থা। সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, এর আগের ঘন্টার সংবাদগুলোতে আমরা দেখছিলাম যে সদর রোড, কাকলের মোড় থেকে শুরু করে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন কোন কোন এলাকায় পানি জমে আছে আর জনদুর্ভোগ কতটা বেড়েছে জানাবেন। বৃষ্টি বেলা 12টার পরে আর ভারী বৃষ্টি হয়নি, এবং ভারী বৃষ্টি না হওয়ার কারণে যে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত যে 90 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, সেই কারণে কিন্তু বেশ কিছু সড়কে, মানে যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে, সদর রোড, বগুড়া রোড, কালীবাড়ি রোড, কাকুলির মোড়, নবগ্রাম রোড, বটতলা,
কিন্তু সদর রোড এবং কাকুলির মোড় বা বগুড়া রোডের পানি নামতে শুরু করেছে। এর মধ্যে 80% পানি নেমে গেছে। তবে এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছে এটি বটতলা থেকে হাতেমালি কলেজ চৌমাথা অর্থাৎ নবগ্রাম সড়ক বলা হয় এই সড়কটিতে, এবং এই সড়কটিতে বৃষ্টি হলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটি পানি নামতে 3 থেকে 4 দিন সময় লাগে। অর্থাৎ যদি এর মাঝে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে এই পানি নামতে সময় লাগে, এবং এই অঞ্চলের মানুষই কিন্তু এই বর্ষার মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে, এবং এখান থেকে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষের যাতায়াত রয়েছে, এবং নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে, আবাসিক এলাকা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতেই পড়েন, এবং তারা বছরের পর বছর দাবি জানিয়ে আসছে যে যাতে এই সড়কটি মেরামত করে বা এখান থেকে যে পানিটি জমে সেই জলাবদ্ধতা যাতে নিরসন করা হয়। এবং এই সড়কটিতে পানি জমার সবচেয়ে বড় কারণ হলো যে এই সড়কের পাশে একটি খাল ছিল যেটি নবগ্রাম খাল হিসেবে পরিচিত, এবং এই খালটি কয়েক বছর আগে ভরাট করে ড্রেনে রূপান্তর করা হয়েছিল, এবং এর ফলেই কিন্তু এখানে প্রতি বছর বৃষ্টি হলেই পানি জমছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ কাউসার। 20 ঘন্টা পার হলেও গাজীপুরে খোলা নর্দমায় পড়া নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে পড়ে যান জ্যোতি। উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, যোগ দিয়েছে পুলিশ, সিটি কর্পোরেশনও। বৃষ্টির পানিতে তলিয়ে থাকা স্ল্যাববিহীন ড্রেনে পড়ে যান ফারিয়া তাসনিন জ্যোতি। এরপর থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ডুবুরিরা। 8 বছর বয়সী যমজ সন্তানের মা ফারিয়া তাসনিন জ্যোতি। স্বজনরা জানায় পরিবার নিয়ে রাজধানীর মিরপুরে থাকতেন, চাকরি করতেন একটি কোম্পানির মার্কেটিং বিভাগে। কাজের সূত্রে গতকাল টঙ্গীর হোসেন মার্কেটে যান তিনি। ফেরার পথে রাত 8টার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঘটে দুর্ঘটনা। ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমরা তো এখনো বডি বা কোনো কিছুই হদিস পাইতেছি না ভাই। সিটি কর্পোরেশনের তো দোষ আছে এখানে অবশ্যই, আর একটা হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য, তারাও তো একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না। খোলা ড্রেনে তাকে পড়ে যেতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় আশপাশের লোকজন। নিখোঁজ নারীকে উদ্ধারে চেষ্টা করেন স্থানীয়রা। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। রাতভর চলে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের ডুবুরি, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে ড্রেনের বিভিন্ন পয়েন্টে তল্লাশি করছে। তবে এখন পর্যন্ত কেবল নিখোঁজ নারীর জুতার সন্ধান মিলেছে। ন্যারো ড্রেনের ভিতর দিয়ে প্রবেশ করে চার্জ করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের উদ্ধার কাজ চলমান আছে, এবং আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার কাজ পরিচালনা করব। আজকে সন্ধ্যার মধ্যে যদি না পাই তাহলে আগামীকাল থেকে আমরা আবার উদ্ধার কাজ পরিচালনা করব। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় গাজীপুরের বিভিন্ন এলাকার সড়ক। এ বিষয়ে বরাবরই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে পড়া নারীকে উদ্ধারেও উদাসীনতার অভিযোগ তুলেছে স্থানীয়রা। প্রতিবাদ জানাতে রাতে মহাসড়কে বিক্ষোভও করে তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী পলাশ প্রধান। একটু জেনে আসতে চাই পলাশের কাছে কি আপডেট আছে। পলাশ, প্রায় 22 ঘন্টা হতে চললো এই নারী নিখোঁজ হয়েছে, তার সন্ধানে কি এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া গেল না? এত সময় কেন লাগছে? ফায়ার সার্ভিস কি বলছে? বৃষ্টি আসলে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের যতটুকু চেষ্টা সেটি কিন্তু আসলে সেই রাত থেকে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত ড্রেনেজ কার্যক্রম শেষ করে এখন তারা যে নালা রয়েছে পাশের, অর্থাৎ এই ড্রেন থেকে পানি পড়ে যে নালাটি, সেই নালা এসে কিন্তু আসলে তারা তল্লাশি করছে। অর্থাৎ যে নিখোঁজ যে নারী, সেই নিখোঁজের নারীর কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। তবে দুপুর নাগাদে তার বেশ কিছু আলামত পাওয়া গিয়েছে, এবং পুলিশের তদন্ত অনুযায়ী তার যে লাস্ট লোকেশন মোবাইলে, সেই লাস্ট লোকেশন কিন্তু আসলে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকেই মূলত পাওয়া গিয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে যে যতক্ষণ পর্যন্ত কিনা নিখোঁজ ব্যক্তি উদ্ধার না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই উদ্ধার তৎপরতা চালিয়ে যাবে, এবং সেই দৃশ্য কিন্তু এখন পর্যন্ত দেখছি। তবে পার্শ্ববর্তী কিছু স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার হিসেবে কিন্তু তারা কাজ করছে, এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পাশাপাশি সিটি কর্পোরেশনও কাজ করছিল। তবে এখন পর্যন্ত যেই দৃশ্য দেখছি যে শেষ এখন উদ্ধারকর্মী হিসেবে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, এবং সমন্বয়ে 3টি ইউনিট আসলে তারা কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিবার পরিজন অপেক্ষা করছে, তার যে নিথুর দেহ সেটির জন্য অপেক্ষা করছে, অথবা কতক্ষণ নাগাদ করা হবে সেই বিষয়টি এখন
নিশ্চিত হয়নি। তবে অর্থাৎ কতক্ষণ নাগাদ আসলে এই উদ্ধার অভিযান চলবে তা বলা যাচ্ছে না এখনো। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 6 জনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনী। বিমান দুর্ঘটনায় নিহত 3 ছাত্রছাত্রীর গ্রামের বাড়ি গাজীপুরে সকালে বিমান বাহিনীর প্রতিনিধি দল যায়। এ সময় নিহতদের কবরে গার্ড অফ অনার প্রদান করেন তারা। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। নিহতদের পরিবারের সাথেও সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি, আর সেই সাথে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। টাঙ্গাইলের সখীপুরে মেহনাজ আফরিন হুমায়রা ও মির্জাপুরে তানভীর আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনীর প্রতিনিধি দল। দুপুরে বাহিনী প্রধানের পক্ষ থেকে সেখানে যায় প্রতিনিধি দল। কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে দলটি। ভোলায় বিমান বাহিনীর প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে মাইলস্টোনে বিমান বিধ্বস্তির ঘটনায় নিহত মাসুমার সমাধিতে। দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কোরালিয়া গ্রামে পৌঁছায় বিমান বাহিনীর একটি দল। সেখানে নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করে তারা। পরে মাসুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এনসিপির জুলাই পদযাত্রা এই মুহূর্তে ময়মনসিংহে গিয়ে পৌঁছেছে। আমরা যেমনটি জানি সহকর্মী হোসাইন শাহিদ আছেন, একটু দেখে আসতে চাই কি আপডেট আছে। শাহিদ, এনসিপির কি কর্মসূচি রয়েছে ময়মনসিংহে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে ময়মনসিংহে এনসিপির যে পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি শহীদ সাগর চত্বর থেকে শুরু হয়ে ময়মনসিংহ গাঙ্গিরপাড় হয়ে নতুন বাজার যেখানে সমাবেশ স্থল রয়েছে, টাউন হল অডিটোরিয়াম যে মাঠটি রয়েছে সেখানে তারা যাচ্ছেন। এই মুহূর্তে নতুন বাজারে অবস্থান করছেন তারা। এই শহীদ সাগর চত্বর থেকে এই পদযাত্রা তারা শুরু করেছেন। তারা এই সময় ময়মনসিংহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে ছাত্ররা এর মধ্যে উপস্থিত রয়েছেন। তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করছেন। এই পদযাত্রা আরো আগে শুরু হওয়ার কথা ছিল, তবে এটি এই মুহূর্তে এখানে যে পদযাত্রাটি হচ্ছে সেই নতুন বাজার এলাকায় এসে পৌঁছেছে। তারা স্লোগান দিচ্ছেন এবং সাধারণ মানুষের যারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে হাত নাড়িয়ে তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এই পদযাত্রায় যেটি এখানে এই কিছুক্ষণের মধ্যেই এই যে সমাবেশ স্থলটি রয়েছে টাউন হলে, সেই সমাবেশ স্থলে এই মিছিলটি পৌঁছাবে এবং সেখানে একটি সমাবেশ হবে। বৃষ্টি হচ্ছে তো এই কারণে কিছুক্ষণ দেরি হয়েছে অনুষ্ঠান শুরু হতে, তো একটু পরেই সেই সমাবেশটি শুরু হবে। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে জানাবো। শাহিদ, এই মুহূর্তের আপডেট জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগে জামালপুরে এনসিপি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছে এমন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুরে পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সেখানে নাহিদ ইসলাম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। তাই সবার চেয়ে বেশি নির্বাচন চায় এনসিপি, আর সেই সাথে চায় সংস্কার আর গণহত্যার বিচার। এর আগে সকালে জামালপুর ডাকবাংলোতে অভ্যুত্থানে শহীদ 11 জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা, খোঁজ খবর নেন স্বজনদের। পরবর্তী কর্মসূচি অনুযায়ী শহরের তমলতলা এলাকা থেকে পদযাত্রা বের হয়, বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভায় অংশ নেন। আর ময়মনসিংহে গণসংযোগ পথসভা করছে এনসিপি। বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে। আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। প্রায় 3 যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে আগামী 15 সেপ্টেম্বর। বিকেলে সিনেট ভবনে তফসিল ঘোষণা নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সব হলের প্রভোস্ট, রিটার্নিং চিফ, রিটার্নিং অফিসার সহ শিক্ষার্থীরা। পরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক। আগামী 31 জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে, আর খসড়া ভোটার তালিকা প্রকাশ 6 আগস্ট।
চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে 14 আগস্ট। 17 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, এরপর দাখিল, যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা আর প্রকাশ করা হবে 4 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট নেওয়া হবে। প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে। তারিখ হচ্ছে 15/9/2025 তারিখ থেকে 25 তারিখ। অনেক রকমের জল্পনা কল্পনা শেষে আজকে তফসিল ঘোষণা করলো, এটা হচ্ছে অত্যন্ত আনন্দের। আমরা এখনো পর্যন্ত তফসিল পেয়ে খুশি এবং আমরা দৃষ্টি রাখবো, সুচারুভাবে দৃষ্টি রাখবো যে যেভাবে রোডম্যাপ এবং তফসিল ঘোষণা করা হয়েছে তারিখগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা হয় কিনা। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল থেকে শুরু হচ্ছে কুয়েটের একাডেমিক কার্যক্রম। দুপুরে নিরাপত্তা কমিটি সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। পরে আগামীকাল থেকে ক্লাস শুরুর সিদ্ধান্তের কথা জানান তিনি। উপাচার্য বলেন, একাডেমিক কার্যক্রম শুরুর পর যেসব সংকট রয়েছে তা পর্যায়ক্রমে নিরসন করা হবে। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। গত 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। পরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও বিভিন্ন দাবিতে ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। ক্লাস এবং একাডেমিক কার্যক্রম যাতে স্মুথভাবে শুরু হয়, তারপরে যা কিছু পড়ে আমরা ওপেন করে দিচ্ছি। এখন ছাত্ররা কিভাবে নেবে, তবে হ্যাঁ, সব যারা ছাত্রদের সিআরপিপি যারা আছেন তারা কমিট করে গেছেন। আমি প্রত্যেকটা ছাত্রকে রিচ করতে পারি নাই, সেই সুযোগ নাই, আমার সেই সময়টাও নাই। লালমনিরহাটে 2 ট্রেনের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন এবং বন্ধ রয়েছে লালমনিরহাট বুড়িমারি রুটের রেল চলাচল। দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় বিডিআর গেটে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুড়িমারি থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। আর সময় বিডিআর গেটে অন্য লাইনে লালমনির এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরানোর কাজ হচ্ছিল। লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয়, উল্টে যায় লালমনি এক্সপ্রেসের 2টি বগি। আহত হয় লোকাল ট্রেনের 8 যাত্রী। দুর্ঘটনাস্থল থেকে বগিগুলো উদ্ধার, রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী আনিসুর রহমান, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। এই উদ্ধার কাজ কোন পর্যায়ে আছে আনিস, একটু বিস্তারিত করে জানাবেন। রেল যোগাযোগ স্বাভাবিক হতে কেমন সময় লাগতে পারে? বৃষ্টি, আপনি যেটি বললেন যে আসলে উদ্ধার কাজ কিন্তু চলছে। আমরা কিছুক্ষণ আগে 2টি লাইন এখানে বন্ধ ছিল, তার মধ্যে কিছুক্ষণ আগে একটি লাইন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে, আর একটি লাইনের উদ্ধার কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী দল তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আর যে লাইনটিতে উদ্ধার কাজ হয়েছে সেটি কিছুক্ষণ আগেই সেই লাইনটি ক্লিয়ার করা হয়েছে এবং সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক চলছে। আর এদিকে সড়কটা যে বন্ধ ছিল, সড়কে যোগাযোগ বন্ধ ছিল, সেটিও কিন্তু স্বাভাবিক হয়েছে। তবে এই যে লালমনি এক্সপ্রেসের যে 2টি বগি উল্টে গেছে বা লাইনচ্যুত হয়েছে, সেই দুটো কিন্তু এখনও ওই অবস্থায় আছে। সে দুটোকে উদ্ধারের জন্য রেল কর্তৃপক্ষ কিন্তু তাদের উদ্ধার কাজ চালাচ্ছেন। আর এদিকে যে ইঞ্জিনটি আর কি বুড়িমারি থেকে যেটি পার্বতীপুরের যে ট্রেনটি ছিল, সেই ইঞ্জিনটিরও উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মী। তবে আরও কিছুক্ষণ সময় পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এই ঘটনায় আমরা রেলের সূত্রে জানতে পেরেছি যে একটি তদন্ত কমিটি হয়েছে, 4 সদস্যের তদন্ত কমিটি। আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট পেশ করলে হয়তো জানা যাবে এর পিছনে কি ঘটেছিল এবং কার গাফিলতি আছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আনিস। একদিকে বেহাল, আরেকদিকে চলছে সংস্কার। যশোর খুলনা, যশোর ঝিনাইদহ মহাসড়কে চলাচলে ভোগান্তি বাড়ছে। খানাখন্দ, ধুলা কাদায় একাকার, পণ্য পরিবহন নিয়েও বিপাকে ব্যবসায়ীরা। সড়ক বিভাগ বলছে সংস্কার শেষ হতে আরো বছর 1.5 সময় লাগবে। যশোর খুলনা মহাসড়ক দীর্ঘদিন ধরেই বেহাল। এর মধ্যে বসুন্দিয়া থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত 5 কিলোমিটার প্রায় চলাচলের অযোগ্য। ভরা খানাখন্দে, বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলা, তার উপর ধীরগতির সংস্কার কাজ বাড়িয়েছে আরও দুর্ভোগ। গাড়ি ঘোড়া তো প্রতিনিয়ত খারাপ হয়, ভাঙে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়। সামনে আগায় গেলে ম্যাক্সিমাম এমন পরিবেশ পুকুর ঘুরে রাখছে, আপ ডাউন আপনার মালামাল নিয়ে আসাই যায় না। জায়গায় জায়গায় গ্যাপ আছে, মনে করেন যে গাড়ি যাইতে হলে আপনার আরো গাড়ির জন্য অপেক্ষা করতে হয়, সেই গাড়ি আসবে তারপরে মনে করেন যে যাবো।
একই অবস্থা যশোর ঝিনাইদহ মহাসড়কেও অন্তত 18 কিলোমিটারে উঠে গেছে পিচ, ভরে গেছে খানাখন্দে, সাথে 6 লেনের কাজের ধীরগতিতে বাড়ছে ভোগান্তি। আলীগঞ্জ ঝিনাইদহ পর্যন্ত খারাপ, আর এদিকে খুলনা সারাটা পথে একই অবস্থা। প্রতিদিন ছোট বড় কম মনে করেন যে যানজট বাড়ছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে, গাড়ি পল্টি খাচ্ছে, সবারই সমস্যা, যাত্রী সমস্যা, আমাদেরও সমস্যা। বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের পাশাপাশি নোয়াপাড়া নদীবন্দরের পণ্য আনা নেয়ায় ব্যবহার হয় মহাসড়ক দুটি, অথচ একদিকে বেহাল, অপরদিকে উন্নয়ন কাজে কচ্ছপ গতি। এতে ক্ষুব্ধ ব্যবসায়ী সহ সচেতন মহল। ট্রাকগুলো ওই দুর্দশার কারণে ওই লোড দিতে যাচ্ছে না, আমরা সরবরাহ করতে পারছি না, মালামালগুলো সঠিক সময় আমরা আনলোড করতে পারতেছি না, না পারার কারণে জাহাজ ড্যামেজ দিতে হচ্ছে এবং ব্যবসাটা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে, দুর্নীতির কারণে এখন সেখানে পর্যটক কাদা জমে আছে। ধীরে চলো গতিতে চলছে, যেটাকে কচ্ছপের থেকেও আসতে চলছে, যার কারণে আজকে জনভোগান্তি হচ্ছে। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে শুরু হয় যশোর খুলনা মহাসড়কের কাজ। এরপর কয়েক মাস না যেতেই ফেরে আগের অবস্থায়। আবারও সংস্কার করছে সড়ক বিভাগ, আর 6 লেনে উন্নীত হচ্ছে যশোর ঝিনাইদহ মহাসড়ক। সড়ক বিভাগ বলছে কাজ শেষ হতে আরও বছর দেড়েক সময় লাগবে। এলাকার মাটির একটা সমস্যা আছে, যেটা অর্গানিক সয়েল বলে আমরা। আর দ্বিতীয়ত হলো এখানে ওভারলোডেড ট্র্যাক, যেটা নোয়াপাড়া নৌবন্দর থেকে যে ট্র্যাকগুলো বিভিন্ন দিকে যাতায়াত করতেছে, বিশেষ করে এইদিকেই আসে যশোর এবং এটা আশেপাশের জেলাগুলোতে, যার জন্য রাস্তাটা টিকে নেই। সংস্কার শেষে ভোগান্তি কমবে বলেও আশা সড়ক বিভাগের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহলের আধিপত্য নিয়ে 2 জলদস্যু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, একজন গুলিবিদ্ধ হয়েছেন। সকালে কালীপুরা এলাকায় এই ঘটনা। পুলিশ জানায় মেঘনায় বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে মান্নান ওরফে শুটার মান্নান ও নয়ন পিয়াস গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গোলাগুলিতে ঘটনাস্থলে নিহত হন মান্নান, আর আহত হন মান্নানের সহযোগী হৃদয়। মান্নানের মরদেহ উদ্ধার করে নেওয়া হয়েছে সদর হাসপাতালে। গাইবান্ধা একটি প্রাথমিক স্কুলের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হয়নি এখনো, তবে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে বিমে। স্থানীয়রা জানায় এই নির্মাণ প্রকল্পের মূল ঠিকাদার বছরখানেক ধরেই লাপাত্তা। অভিযোগ রয়েছে এখন ভবনটির ঠিকাদার বনে গিয়েছে খোদ উপসহকারী প্রকৌশলী, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। গাইবান্ধার পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে 3 তলা ভবনের নির্মাণ কাজ। তার আগেই দেখা দিয়েছে ফাটল। পিইডিপি 4 প্রকল্পের আওতায় 2023-24 অর্থবছরে শুরু হয় নির্মাণ কাজ। বরাদ্দ প্রায় 1 কোটি 24 লাখ টাকা। নির্ধারিত সময় থেকে 1.5 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। উল্টো খসে পড়ছে সিঁড়ির পলেস্তারা, বিমে দেখা দিয়েছে ফাটল। কাজের মান নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। টোটালভাবে কমপ্লিট না হয়নি, কমপ্লিট না হওয়ার কারণেই আপনারা দেখেন জানলা আমার হাতে, প্রতিটা জানলায় আসলে ক্ষত। নিচ থেকে কাজ খারাপ করে গেছে, তারা ওই যে ঘুষ দিছে, কাজ খারাপ করে গেছে। সবকিছুই দুর্নীতি কাজ চলিচ্ছে। 2 নম্বর ইট, 2 নম্বর খোয়া, 2 নম্বর পাথর, সিমেন্ট, বালু যা আছে সবকিছু 2 নম্বর করে দিচ্ছে। গত বছরের 5 আগস্টের পর থেকেই লাপাত্তা প্রকল্পের ঠিকাদার এস জামান এন্টারপ্রাইজ। সম্প্রতি আবারও শুরু হয়েছে ভবনের কাজ। তৈরি হয়েছে আরেক বিতর্ক। অভিযোগ উঠেছে ঠিকাদারের ভূমিকায় খোদ এলজিডির উপসহকারী প্রকৌশলী। হেলালুদ্দিন ইঞ্জিনিয়ার সাহেবই করতেছে। ইঞ্জিনিয়ার হয়ে যদি ঠিকাদারের কাজ করে, সেই জায়গাতে আমরা কাজে অনিয়মে থাকার কারণে আমরা বাধা সৃষ্টি করি। আওয়ামী লীগ করতো, সেই ঠিকাদার কামটা পাচ্ছিল, নাম হলো বাবু, কিন্তু বাবুর পরিবর্তে 5 তারিখের বাবু পলাতক। যেহেতু আমাদের এখানে কোনো পুরানা ভবন নাই, ওই জন্য বাচ্চাদের পাঠদানে আমাদের বিড়ম্বনা হচ্ছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী। না, এটা মিথ্যা কথা। আর আমি সাব ইঞ্জিনিয়ার, আর 2 নম্বর ঠিকাদার নিজেই কাজ করে, নিজের ঠিকাদার প্রতিনিধি যায়, কালকে মালামাল দিয়ে কাজ রেডি করবে। আমরা যা দেখছি যে কাজ হচ্ছে না। ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজে অনিয়মের প্রমাণ পেয়েছে প্রশাসন। তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। দরজা এবং জানালা নিয়ে কিছু অবজেকশন ছিল, তো দরজা এবং জানালা হচ্ছে যে অবজেকশন দেওয়া হচ্ছে, জানালার ক্ষেত্রে সেগুলো হচ্ছে কিছুটা সত্যতা রয়েছে। অনিয়ম ওই তো কালকে যেটুকু একটা দেখছি ওইটুকু, কারণ বাকিগুলো আমার দেখার কোনো এখন ইচ্ছা নেই। যেহেতু একটা কথাই বলতেছি, আমার উদ্বোধন স্যার প্রোগ্রাম তার কাছে গেছে, উনি 1995 সালে কমিউনিটি স্কুল হিসেবে যাত্রা শুরু করে পলাশবাড়ির এই বিদ্যাপীঠটি। পরে 2013 সালে জাতীয়করণ করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবার ভরসা স্থল কমিউনিটি ক্লিনিক, তবে সেখানে ওষুধ মিলছে না। পঞ্চগড়ের ১১০টি কমিউনিটি ক্লিনিকের বেশিরভাগ জায়গায় প্রায় ৮ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ। খালি হাতে ফিরছেন রোগীরা। দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। সরকারিভাবে স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়া যায় জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা সহ নানা রোগের ২৭ ধরনের ওষুধ। তবে পঞ্চগড় সদরের দাড়িকামারি কমিউনিটি ক্লিনিকে প্রায় ৮ মাস ধরে বন্ধ বেশিরভাগ ওষুধ সরবরাহ। খালি হাতে ফিরছেন রোগীরা। আয়রন, ভিটামিন এগুলো আমরা এখান থেকে নিয়ে যাই। এখন তো ওষুধ নাই, এখানে আসি আবার ঘুরে ঘুরে চলে যাই। অনেক মানুষ আসতো, ওষুধ নিত, ভিড় হইতো। এখন তো ভিড়ও নাই, ওষুধও পাওয়া যায় না। কম বেশি একই চিত্র ৫ উপজেলার ১১০টি কমিউনিটি ক্লিনিকেই। মিলছে না বিনামূল্যের ওষুধ, শুধু পরামর্শ আর ব্যবস্থাপনা পত্র দিয়ে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন যে ওষুধ দেওয়া হয় না, এখন আমাদের অনেক দূরে যাইতে হয়, পঞ্চগড়ে যাইতে হয়। ওষুধ পাওয়া এক রকমের খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে এবং অনেক মানুষ আজকে সকাল থেকেও এসে ফেরত চলে গেল ওষুধের জন্য। কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্টরা বলছেন, গেল বছরের নভেম্বর থেকে ওষুধের সংকট, কোনো রকমে সেবা দিয়ে যাচ্ছেন তারা। কয়েক মাস যাবৎ আমাদের এখানে কোনো ওষুধ সরবরাহ নাই, যে কারণে স্বাস্থ্যসেবা দিতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ করে আমাদের স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। সিভিল সার্জন জানালেন, জেলা সদর ও তেঁতুলিয়ায় ওষুধের সংকট সবচেয়ে বেশি। বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন মহলে। পঞ্চগড় সদর উপজেলা এবং তেঁতুলিয়া উপজেলায় আমরা এই ওষুধের একটা চরম সংকটে ভুগছি। ইন দ্য মিন টাইম আসলে আমাদের এই সপ্তাহে আমাদের জন্য পঞ্চগড় সদর উপজেলার জন্য 5টি কার্টুন ওষুধ আমাদের বরাদ্দ করেছে। আমরা আসলে এখন এই ওষুধটা পাইনি, হয়তো বা 2 দিনের মধ্যে পেয়ে যাব। শুধু পঞ্চগড় নয়, দেশের বিভিন্ন স্থানেও কমিউনিটি ক্লিনিকে ওষুধ মিলছে না বলে জানা গেছে। জারিন অর্নি, যমুনা নিউজ। কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও সাম্যের বাণী ছড়িয়ে দিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো বিশেষ নজরুল সঙ্গীত অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীদের পাশাপাশি 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পীরা। সহকর্মী রুহুল আমিন বাবুর পাঠানো তথ্য ছবিতে দেখে নিব এই অনুষ্ঠানের খণ্ডচিত্র। তিনি যা লিখে গেছেন এটা আর কেউ করে যাননি। তো আমাদের এই গুণীকে আমরা মান দিতে পারবো না, কিন্তু অন্তরে রাখবো, আমরা ধারণ করব, আমরা লালন করব, ধারণ করব। সম্ভাবনাময় এবং প্রতিভাবান বেশ কিছু ছেলে মেয়ে আমরা পেয়েছি, যারা অত্যন্ত আগ্রহের সাথে কাজী নজরুল ইসলামের গান তাদের কণ্ঠে ধারণ করলো।